গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ি সিরিজ থেকে নেওয়া গল্প হরিপুরের হরেক কাণ্ড। আজ রইল দ্বিতীয় পর্ব। শুরু করছি আজকের গল্প হরিপুরের হরেক কাণ্ড। হরিপুরের নদীর ধারে সকালে বাজার বসেছে। হরিপুরের বাজারের বেশ নামডাক। তার উপর আজ হাটবার হওয়ায় লোকে একেবারে লোকারণ্য। গজানন হালুইকরের দোকানে বিখ্যাত 7.5 ম্যাচের জিলিপি ভাজা হয়েছে। গন্ধে চারিদিক ম ম। মানুষ ভেঙে পড়েছে দোকানের সামনে। 2.5 প্যাচের ফিনফিনে জিলিপি এ নয়, গজানন হাতের কায়দায় 7.5 প্যাচ এমন সুন্দর মিলিয়ে করে যে ছোট বড় হওয়ার উপায় নেই। জিলিপির লাইনে একটু পেছনের দিকে জগা আর পাগলু দাঁড়িয়ে আছে। পাছে লোকে চিনতে পারে সেই ভয়ে দুজনেরই মুখ বাঁদুরে টুপিতে প্রায় ঢাকা। তার ওপর গামছা জড়িয়ে মুখ এমন আবডাল করেছে যে চেনা লোকও চিনতে পারবে না। জগা চারদিকে ভাঁটার মতো চোখে তাকাচ্ছিল। হঠাৎ চাপা গলায় বলল, ওই যে। পাগলু জগার মতো নয়, তার চোখ ভাঁটার মতো ঘোরে না, বরং সব সময় একটা ঘুষ ঘুষ ভাব। বলল, কোথায়? পেছনে, বাঁদিকে, পানের দোকানের আয়নায় গোঁফ চোমড়াচ্ছে, গায়ে সবুজ জামা আর কালো পাতলুন। পাগলু গম্ভীর গলায় বলল, হুম, দেখেছো? দেখে নিয়েছি। এখন কি করবে? চুপচাপ দাঁড়িয়ে থাক, আমরা যে দেখেছি তা বুঝতে দিসনি। ঠিক আছে, কিন্তু তোমাকে আগে ভাগেই বলে রাখছি, আমার কিন্তু গজাননের 7.5 ম্যাচের জিলিপি খাওয়ার একটু ইচ্ছে নেই। সকালে এক কাঁড়ি পান্তা ভাত খেয়ে তার উপর এক হাঁড়ি দই আর 18টা সন্দেশ খেয়ে তবেই এসেছি। পাগলু বলল, পান্তা ভাত খেয়েছিস সে বুঝলাম, কিন্তু দই আর সন্দেশটা সকালে কোথায় পেলি? লটারি মেরেছিস নাকি? জগা মাথা চুলকে বলে, আর বলো কেন, কাল সুধীর ঘোষের মেয়ের বিয়ে ছিল, যোগানী সেজে ঢুকে পড়েছিলুম, যদি কিছু সরানো যায়। তা গয়নাগাটি পয়সা কড়ি কিচ্ছু তেমন জুটলো না। শেষ অবধি 2 হাঁড়ি দই আর 2 বাক্স সন্দেশ নিয়ে পালিয়ে এসেছি। ছোহ, তোর নজর নিচু হয়ে যাচ্ছে জগা। কি করব বলো, আমার কপালটাই ওই রকম। এই তো সেদিন সনাতন সাহার বাড়িতে শীত কেটে ঢুকে কি অবস্থা! সনাতনের এমন কাশি উঠলো যে বাড়ির লোক উঠে পড়লো। ডাক্তার বদ্যির খোঁজ হতে লাগলো। আমি খাটের তলায় ঘাপটি মেরে বসে বসে মশার কামড় খেলাম। শেষে হাতের কাছে খানিকটা পুরনো তেঁতুল পেয়ে তাই নিয়েই পালিয়ে এলাম। ঘন ঘন মাথা নেড়ে পাগলু বলল, না না, তোর নজর নিচু হয়ে গেছে রে জগা, তোকে দিয়ে আর বড় কাজ হবে না। জগা মুখখানা বড্ড কাঁচুমাচু করে বলল, ও রকম করে বলো না গো পাগলু দাদা, বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ভাগ্যের চাকা একদিন ঘুরবে এই আশা নিয়েই তো বেঁচে আছি। তাই তো চিরকুটটা পেয়েই তোমাকে খবর দিয়ে এনেছি এখানে। এবার যদি দাও মারা যায় একখানা। কিন্তু চিরকুটটায় কি লেখা ছিল তাই তো স্পষ্ট বলতে পারছিস না। লেখাপড়া জানা থাকলে কি আর বলতে পারতাম না, অক্ষরজ্ঞানই তো নেই। তাই পাশের বাড়ির বিশেকে ডেকে পড়াতে হলো। এই সেরেছে, বিশে তো জেনে গেল তাহলে। কথাটা যে 5 কান হয়ে যাবে। আরে না, বিশে মোটে কেলাস করে পড়ে, সে অত তালিবর নয়। চিরকুটটা কি লেখা ছিল বলতো? এই তো বললুম, কাল হাটবার, গজাননের জিলিপির দোকানের সামনে থেকো, সবুজ জামা পরা একটা লোক আসবে, সে যেমন বলবে তেমনি যদি করো তাহলে আখেরে লাভ হবে। নিচে নাম সই ছিল? না, এই দেখো না কেন,
আমার পেছনের পকেটেই তো রয়েছে চিরকুটটা। পাগলু উদাস মুখে বলল, ও দেখে কি করব? আমি কি পড়তে জানি? তোমার কি মনে হয় বলো তো পাগলু দাদা, এতদিনে কি ভগবান মুখ তুলে চাইবেন? ভগবানের তো খেয়ে দেয়ে কাজ নেই। এত লোক থাকতে তোর আমার মতো অখদ্দের লোকের দিকে মুখ তুলে চাইবে? চিরকুটটা তো পেয়েছিস তোর ঘরের মেঝে, তা সেটা বাতাসে উড়ে জানলা দিয়ে এসেও তো পড়তে পারে। কে কাকে কি উদ্দেশ্যে লিখেছে কে জানে। না গো পাগলু দাদা, তা নয়, যত্ন করে ভাঁজ করা কাগজ, জানলার নিচেই পড়েছিল। কেউ জানলা দিয়ে টুক করে ভেতরে ফেলে গেছে। দেখছো না, পানের দোকানের সামনে সবুজ জামা গায়ে লোকটা দাঁড়িয়ে আড়ে আড়ে এদিকে দেখছে। তুই তো একটা সবুজ জামা দেখেই কাত হয়ে পড়লি, আমি যে বিস্তর সবুজ জামা দেখছি। ওই তো হলুদ দোকানে খেউড়ি হচ্ছে এক সবুজ জামা। এই দেখ, গোপালের দোকানে আর এক সবুজ জামা চটি সারাচ্ছে। বটে, বটে কি রে? ওই দেখ, এক সবুজ জামা এক বাচ্চা ছেলেকে বেলুন কিনে দিচ্ছে, আর এক সবুজ জামা তেলে ভাজার দোকানে ওই দেখ কেমন সাপটে বেগুনি গিলছে। তাই তো পাগলু দাদা, এ যে দেখছি হাট ভর্তি সবুজ জামা। আজ কি সবাই আমাদের সঙ্গে শত্রুতা করতে সবুজ জামা পরে এলো নাকি? তোরও বলিহারি যাই, কোথাও কিচ্ছু না, একটু চিরকুট কুড়িয়ে পেয়েই গুপ্তধন পাওয়ার মতো নেচে উঠলে। যাকগে, গজাননের জিলিপির দুটো বারকোষ শেষ হয়ে এখন 3 নম্বরটা শুরু হবে। এবার আমাদের পালা। তুমি খাও পাগলু দাদা, আমি একটু খোলা হাওয়ায় দাঁড়াই গিয়ে। দাঁড়া। জগা ভিড় ছেড়ে একটু তফাত হয়ে দাঁড়িয়ে চারদিক সলুমালু করে চাইতে লাগলো। বাস্তবিক জীবনে সে এত সবুজ জামা পরা লোক একসঙ্গে দেখেনি। আজ যেন চারদিকে সবুজের মিছিল। পিরানের পকেটে ডান হাতে চিরকুটটা নাড়াচাড়া করতে করতে বেকুবের মতো জগা ভাবছিল, কেউ রসিকতা করলো নাকি? কিন্তু সে এতই অপদার্থ লোক, এতই সামান্য, যে তার সঙ্গে রসিকতা করার লোকই বা কে হবে? একখানা ভারী হাত আচমকা গদার মতো তার বাঁ কাঁধে এসে পড়তেই জগার ভিড়মি খাওয়ার জোগাড়। কোকিয়ে উঠে বলল, আমি না, আমি কিছু করিনি। সেই গোপ কামানো লোকটা হাসি হাসি মুখ করে বলল, তুমি ছিচকে জগা না? জগা মিটমিট করে চেয়ে লোকটাকে দেখলো। মস্ত লম্বা আর চওড়া, বিভীষণ চেহারা, গায়ে সবুজ জামা ঠিক আছে, মাথায় বাবরি চুল, ডান হাতে লোহার বালা। ভগবান কি মুখ তুলে চাইলেন? জগা ক্ষীণ গলায় বলল, আগে হ্যাঁ, তোমার মতো একজন ছিচকেকেই আমি খুঁজছিলুম। জগার বুকের মধ্যেটা তোলপাড় করে উঠল। হ্যাঁ, এই তো সেই সবুজ জামা পরা লোক। জগা খুব অমায়িক গলায় হাতটাত কচলে বলল, আগে কাজটা কি, বন্দোবস্তটা কিরকম হবে তা যদি একটু খোলসা করে বলেন তাহলে বড্ড ভালো হয়। খোলসা করে বলছি, গত চৈত মাসে তুমি নয়ন লাহিড়ীর রান্নাঘরে হানা দিয়ে দুটো ডেকচি আর একটা কড়াই চুরি করেছিলে না? যে আজ্ঞে, কিন্তু ওসব ছোটখাটো কাজ আর করব না বলেই ঠিক করেছি। গত আশ্বিনে তুমি তারকনাথ দাসের গোয়ালঘর থেকে তাদের এঁড়ে বাছুর চুরি করে নবীগঞ্জের হাটে বেচে দিয়ে এসেছিলে। আগে তা হতে পারে। তোমার ছিঁচকে চুরির যে লিস্টটি আমার কাছে আছে তা বেশ লম্বা। জগা একটু লাজুক বুক করে বলল, ছোট ছোট কাজে হাত পাকিয়েছি বলে ধরে নেবেন না জানো যে বড় কাজ পেরে উঠবো না। বড় কাজ দিয়ে দেখুন কেমন নিখুঁত ভাবে নামিয়ে দিই। শোনো বাপু, তোমাকে যে কাজটা দিচ্ছি তা নিতান্ত ছিঁচকে চোরের কাজ। ঠিক মতো যদি কাজটা উদ্ধার করে দিতে পারো তাহলে 50টা টাকা পাবে। 50? মোটে 50? কি বলছেন আজ্ঞে? ভুল শোনোনি, 50 টাকা কি খোলামকুচি নাকি? মাথা নেড়ে জগা বলে, আজ্ঞে না,
আমি আর ছুঁচো মেরে হাত গন্ধ করতে পারবো না। খুব পারবে। তোমার চুরির যে লিস্টিটা আমার সঙ্গে আছে, তা যদি থানায় গিয়ে বড়বাবুর সামনে ফেলে দিই, তাহলে তোমার বছরের মেয়াদ হয় জানো? ভয় দেখাচ্ছেন কেন বলুন তো? ছিঁচকে চোরেরা কি চিরকাল ছিঁচকে চোর থেকে যাবে? তাদের জীবনে কি উন্নতি করার সুযোগ আসবে না মশাই? চিরটা কাল যদি তাদের দাবিয়ে রাখেন, তাহলে কি দেশের ভালো হবে? আচ্ছা ঠিক আছে, 50-এর জায়গায় পুরো 100ই পাবে। হলো তো? আরে 100 টাকাটা আজকাল কোনো টাকার মধ্যেই পড়ে না। আর একটু উঠুন। 100 এর জায়গায় 1000 করুন। কাজ করে দেব। লোকটা হঠাৎ অট্টহাসে গোটা হাট কাঁপিয়ে দিয়ে বলল, 1000? অ্যাঁ? 1000 চাইছে ছিঁচকে চোর জগা? হা 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 হা। এরকম চেঁচিয়ে কথাগুলো বলায় জগা টক করে মুখ ঢেকে ফেলল। হাটে যদি চোর বলে লোকে চিনতে পারে, তাহলে কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দেবে। সে চাপা গলায় বলল, দোহাই, চেঁচাবেন না। কাজটা কি? লোকটা হঠাৎ গম্ভীর হয়ে বলল, এখানে নয়। জগার কাঁধটা একরকম বাঘের থাবায় চেপে ধরে লোকটা তাকে খালধারে বাঁশ ঝোপের দিকে নিয়ে যাচ্ছিল। লোকটার ভাবগতিক জগার ভালো ঠেকছে না। সে চিচি করে বলল, ও মশাই, এমন কি গোপন কথা যে অত আবডালে যেতে হবে? একটু খাটো গলায় বললেই তো হয়। হাঁটুরে গন্ডগোলে গোপন কথা বলা আর ভারী সুবিধে। লোকটা তাকে একখানা ঝাঁকুনি দিয়ে বলল, নির্জনে আরো সুবিধে। জগা ভয় খেয়ে বলল, যে আজ্ঞে। খালের উপর একখানা পুরনো নড়বড়ে বাঁশের সাঁকো, তার ওপারে বাবলা বনের ভেতর দিয়ে একখানা জঙ্গুলে পথ আছে বটে, কিন্তু লোক বসতি নেই। লোকটা জগাকে বাঁশের সাঁকোর মুখটা এনে ফেললো। ঘাড়টা এমন চেপে ধরে আছে যে জগা অন্যরকম কিছু করতে পারছে না। সে বলল, এবার বলে ফেলুন। লোকটা খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল, বড্ড তাড়া দেখছি যে হে ও জগা ওস্তাদ, আমার হাত থেকে ছাড়া পেতে চাও নাকি? তাহলে যা বলবো মুখ বুজে করবে, নইলে বিপদ। জগা চেঁচি করে বলল, করবোটা কি মশাই, সেইটে তো আগে বলুন। শোনো জগা, কাজটা তোমার প্রথমটায় শক্ত মনে হতে পারে, তবে এ ধরনের কাজ প্রথমটায় শক্ত লাগলেও ধীরে ধীরে দেখবে সড়গড় হয়ে যাবে। যে আজ্ঞে। মোটে 100 টাকায় শক্ত কাজ করা যে ভারী শক্ত হয়ে যাচ্ছে মশাই। তাও কাজটা কতটা শক্ত তা এখনো বলেননি। কাজটা শক্ত বলেছি বুঝি? তা হবে। তবে তোমার কাছে হয়তো তেমন শক্ত নাও মনে হতে পারে। কাজটা কি? লোকটা একটু গলাটা নামিয়ে বলল, একজন বুড়ো মানুষকে বৈতরণীটা একটু পার করে দিতে হবে। বৈতরণীটা পার করতে হবে? কথাটা ঠিক মাথায় যেন সেধ হচ্ছে না মশাই। বৈতরণী জানো না? সে জানি, ওই তো মরার পর যে খালটা পেরোতে হয়। বাহ, এই তো বুঝেছো। না, ঠিক বুঝতে পারছি না আজ্ঞে। বুড়ো মানুষটার বয়স 90 এর ওপর। কঞ্জুস লোক, টাকার পাহাড়ের ওপর বসে আছেন। এই মানুষটি ভবলীলা সাঙ্গ না করলে কিছু অসুবিধে দেখা দিচ্ছে। জগা হঠাৎ লোকটার প্রস্তাবের অর্থ বুঝতে পেরে চোখ কপালে তুলে বলল, আপনি কি খুন খারাপের কথা কইছেন নাকি? লোকটা চোখ একটু ছোট করে চেয়ে বলল, তুমি না একটু আগে বলছিলে ছিঁচকে চোর হয়ে থাকতে তোমার ঘেন্না করে, তুমি জীবনে উন্নতি করতে চাও, বলনি? জগা কাঁপতে কাঁপতে বলে, আগে তা বলেছি, তবে খুন খারাপে আমি পেরে উঠবো না, ও আমার পোষাবে না মশাই। তাহলে যে তোমার কপালে দুঃখ আছে জগাই চাঁদ। জগা লোকটার দিকে চেয়ে বলল, আমাকে ছেড়ে দিন, মেলা লোক পাবেন। আমাদের নিবারণশীলই তো টাকা নিয়ে খুন করে বেড়ায়, তাকে ধরুন। লোকটা মাথা নেড়ে বলল, হুম, আমার তোমাকেই দরকার। জগা বলল,
কিছু চিন্তা করবেন না মশাই, নিবারণ আমার পিস্তুত ভাইয়ের শালার পাশের গাঁয়ে থাকে, খুব চেনা লোক, 10-20 টাকা কমিয়েও দিতে পারবো। লোকটা মাথা নেড়ে বলল, না না, নিবারণ নয়, কাজটা যে তোমাকেই করতে হবে জগাই চাঁদ। আগে ও এলেম আমার নেই, আছে কিনা সেটারই পরীক্ষা হবে। শোনো জগা, কার ভেতরে কোন গুণ আছে তা আমার মতো কম লোকই বুঝতে পারে। আমি হলাম মানুষের জহুরি, তোমাকে দেখেই বুঝেছি এই ছিচকে চোরের জীবন তোমার নয়, তোমার অন্য রকম জীবন হওয়া উচিত। জগা মলিন মুখ করে বলল, ওসব কি আমার সাধ্যি বাবু, ও আমি পেরে উঠবো না। 100 টাকার কথা শুনে হতাশ হয়েও না, 100 টাকাটা কথার কথা, কাজটা উদ্ধার করে যদি দিতে পারো, কোনো রকমে গন্ডগোল যদি না হয়, তাহলে 5টি হাজার টাকা পাবে। পা- 5? হ্যাঁ, 5,000ই। জগা তবু কাঁপতে কাঁপতে বলল, আগে শুনে কাজ করার লোভও হচ্ছে, কিন্তু মনটা সায় দিচ্ছে না যে, বুকটা কাঁপছে। লোকটা হাসলো, বলল, আচ্ছা আচ্ছা, 10,000ই পাবে। এবার কাঁপুনিটা কমেছে? জগা একটু নড়ে চড়ে বলল, যে আজ্ঞে, বুকটা আর কাঁপছে না তো। যদি আরো 5,000 দিই? জগা বুক চিতিয়ে বলল, আগে কখন করতে হবে কাজটা? জিলিপি মাথায় উঠেছিল পাগলুর। সে বড় বড় চোখ করে দেখছিল। দশাসই লোকটার পাল্লায় পড়ে জগার কেমন বেড়ালের থাবায় ইঁদুরের মতো অবস্থা। বেগতিক দেখে পাগলু আর এগোয়নি, একটু ঘাপটি মেরে থেকে লক্ষ্য করলো লোকটা জগাকে খাল ধারে বাঁশ ঝোপের আড়ালে ঘাড়ে ধরে নিয়ে গেল। মারবে না কাটবে কে জানে বাবা, চেঁচামেচি করলে লোক জড়ো হবে বটে, কিন্তু সেটা তাদের পক্ষে ভালো হবে কিনা কে বলতে পারে। গায়ে মোটেই তাদের সুনাম নেই, লোক জড়ো হলে উল্টে তারাই না হাঁটুরে কিল খেয়ে যায়। পাগলুকে সুতরাং অপেক্ষা করতেই হলো। ভরসার কথা, দশাসই লোকটার গায়ে সবুজ জামা, এই লোকই যদি চিঠি দিয়ে থাকে, তবে হয়তো মারধর করবে না। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না পাগলুকে। কিছুক্ষণ পরেই দেখলো জগা হাসি হাসি মুখে বেশ তরতরিয়ে এদিক পানে আসছে। সঙ্গে দশাসই লোকটা নেই। রমেশের ছিট কাপড়ের দোকানের পাশে পাগলু ধরলো জগাকে। কিরে, কখন থেকে তোকে খুঁজছি? ও পাগলু দাদা, মার দিয়া কেল্লা। মেরেছিস? তবে আর বলছি কি, এই দেখো কর করে 200 টাকা, চলো জিলিপি খাই, আমার এখন খিদেটা চাগার দিয়েছে। পাগলু চোখ ছোট করে গম্ভীর মুখে বলল, দেখ জগা, আমি একটু আগেই তোকে বলেছিলাম কিনা যে তোর নজর বড্ড ছোট হয়ে যাচ্ছে। জগা খ্যাঁক করে উঠে বলল, কেন কেন, নজরটা ছোট বুঝলে কিসে? মাত্র 200 টাকা পেয়েই বলছিস মার দিয়া কেল্লা? একে ছোট নজর বলে না তো কাকে বলে? 2-5 হাজার টাকার বরাত পেতিস তাহলে না হয় বুঝতাম, মাত্র 200 টাকা পেয়ে কেউ এত লাফায়? উত্তেজিত জগা বেশ চড়া গলায় বলল, 200 টাকা? কি বলছো গো? 20 লাখ টাকার বরাত পেয়ে এলাম আর 200 বলছো? জগা কি ছোট লোক নাকি পাগলু দাদা? পাগলু এমন আঁতকে উঠলো যে বাক্য সরতে চাইলো না। 20 লাখ কথাটা যেন জীবনে প্রথম শুনছে। মাথাটাও এক পাক ঘুরে গেল। কিছুক্ষণ দম ধরে থেকে বলল, কত বললি? জগা অট্ট হাসি হেসে বলল, 20 লাখ, বুঝলে, 20 লাখ। চারদিক থেকে লোকজন তাদের দিকে তাকাচ্ছে। পাগলু হঠাৎ জগার মুখটা হাতের চেটোয় চাপা দিয়ে ধরে বলল, বুদ্ধ কোথাকার, এসব কথা চেঁচিয়ে বলতে আছে? জগা কাঁচুমাচু হয়ে চারদিকে চেয়ে গলা খাটো করে বলল, টাকাটা বড্ডই বেশি তো, তাই গলাটা আপনা থেকেই উপরে উঠে গেছে। আমারও মাথাটা কেমন পাক মারছে। খালি পেটে এসব উত্তেজক কথাবার্তা ভালো নয়। চ, আগে পেট পুরে জিলিপি খেয়ে নেই, তারপরে পেট আর মাথা দুই ঠান্ডা হলে একটু ফাঁকে বসে নিরালায় কথা হবে। তাই চলো।
তা দুজনেই বেশ উত্তেজিত বলে খিদেটাও জম্পেশ রকমেরই হয়েছিল। ইয়া, বড় বড় সাইজের জিলিপি এক একজনে 30টা করে খেয়ে টিপকলে গলা অবধি জল গিলে মুখ মুছে হাটের বাইরে একখানা জাম গাছের তলায় জুত করে বসলো। তারপর পাগলু বলল, এবার ধীরে সুস্থে বেশ গুছিয়ে বল। এই সেই লোক বুঝলে? কোন লোক যে চিঠি দিয়েছিল? তা আমি জিজ্ঞেস করিনি, তবে সে ছাড়া আর কে হবে? তা না হয় হলো, কিন্তু 20 লাখ টাকা দিচ্ছে, ব্যাপারটা তো সোজা নয়। কাজটাও গুরুতরই হবে। কাজের কথা কিছু বললো? সে কথায় আসছি, তার আগে একটা কথা। কি কথা বলো তো? তুমি কি জানো যে পৃথিবীতে মানুষের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে? তা জানি না। এই হরিপুরের হাটেই তো কি 10 বছর আগে এত লোক হতো? আজকাল গিজগিজ করছে মানুষ। পৃথিবীতে লোক বাড়ছে এটা সবাই জানে। সে কথা ঠিক, কিন্তু বাড়াটা উচিত হচ্ছে কি? সবাই তো বলে মোটেই উচিত হচ্ছে না। যত লোক বাড়বে ততই অভাব অনটন বাড়বে, গন্ডগোল বাড়বে, খেয়ে বাড়বে। তাহলেই বোঝো, দুনিয়াটা একদম উচ্ছন্নে যাবে যদি লোকের সংখ্যা আরো বাড়ে। অত ঘুরিয়ে বলছিস কেন? আসল কথাটা বলে ফেল। সেই কথাতেই তো আসছি, তাড়াহুড়ো করতে নেই। গুছিয়ে না বলতে পারলে ব্যাপারটা তোমার মাথায় ঢুকবে না। তাহলে গুছিয়েই বল, কিন্তু ঘুরিয়ে বলিস না বাপ। তাহলে শোনো, এই যে লোক বাড়ছে, এটা যদি ভালো না হয়, তাহলে এর উল্টোটাই ভালো। কি বলো? তার মানে, ধরো, যদি লোক আর বাড়তে না দিয়ে যদি ধীরে ধীরে কমিয়ে ফেলা যায়, তাহলে কেমন হয়? পাগলু চোখ সরু করে জগার দিকে তাকিয়ে বলল, কমাবি? কেমন করে কমাবি? জগা উদাস গলায় বলে, কাজটা যদি ভালোই হয়, কমানোই যদি সাব্যস্ত হয়, তবে তার জন্য যা করা দরকার তা করতে হবে। মাথা নেড়ে পাগলু বলল, কথাটা বুঝলুম না, আরো খোলসা করে বল। ইয়ে মানে বলছিলাম কি, ধরো যদি দুনিয়া থেকে কিছু লোকজন লোপাট করে দেওয়া যায়, তাহলে কাজটা কি খারাপ হবে? লোপাট করবে কিভাবে? তোমার সঙ্গে কথা বলাটা বড্ড ঝকমারি হয়ে যাচ্ছে। এত কম বোঝো কেন বলো তো? বুদ্ধির গোড়ায় একটু জল দাও। পাগলু খুবই গম্ভীর হয়ে বলল, বুঝতে যে একেবারে পারছি না তা নয়, কিন্তু যা বুঝেছি তাই তুই বলতে চাইছিস কিনা সেটাও তো বোঝা দরকার। কি বুঝছো সেটা আগে বলো। তুই খুন খারাপির কথা বলতে চাইছিস নাকি? আহা, খুন খারাপি হিসেবে না ধরলেই তো হয়। ধরো পৃথিবীর ভালোই করতে চাইছি। একটা লোক কমে যাওয়া মানে হলো একটা পেট কমলো, একখানা ঘর, একখানা বিছানা খালি হলো, শ্বাসের জন্য একটু অক্সিজেন বাঁচলো। সব হিসেব করে দেখলে দেখবে ব্যাপারটা যত খারাপ শোনাচ্ছে ততটা খারাপ নয়। পাগলু থমথমে মুখ করে বলে, লোকটা তোকে কি প্রস্তাব দিয়েছে সেটা আমাদের বাংলা ভাষায় বলতো বাপ। বাবু ভাইদের মতো সোজা কথাকে প্যাঁচে ফেলিস না। জগা একটু চুপ করে থেকে বলল, কাজটা খুবই সোজা। মহামাতলায় একজন বুড়ো মানুষ আছেন, বয়স তা ধরো 95-96 হবে। খুব কঞ্জুস লোক। তা এই লোকটিকে বৈতরণী পার করিয়ে দিতে হবে, তাহলেই হাতে একেবারে কড়কড়ে 20,000। হাজার? এই না 20 লাখ বললি? বলেছি? পাগলু দাদা, আমাদের কাছে হাজারে আর লাখে তফাৎ কি বলতো? কত টাকায় হাজার হয় তাই তো আজ অব্দি জানলুম না। বললে ভুলই বলেছি, লাখ নয়, হাজার। একটা শ্বাস ফেলে পাগলু বলল, তার মানে লোকটা তোকে খুনের কাজে লাগাতে চাইছে? আহা, খুন টুন বললে ভালো শোনায় না পাগলু দাদা। কেমন শোনায় জানি না, কিন্তু কাজটা খুনই। শোন, তোর সঙ্গে অনেক দিনের সম্পর্ক, তোকে ছোট ভাইয়ের মতো দেখি, কিন্তু তোর মাথায় যদি এসব পাপের চিন্তা ঢোকে, তাহলে আর তোর ছায়াও মাড়াবো না। জগা কাঁচুমাচু হয়ে বলে,
তাহলে কি চিরটা কাল ছিঁচকে চোরই থেকে যাব পাগলু দাদা? জীবনে উন্নতি করতে পারবো না? চোর থেকে খুনি হওয়া কি উন্নতি রে পাগল? তোর ধর্মে কি বলে? ফস করে ধর্মের কথা তোলো কেন বলো তো? ধর্ম বলে একটা ব্যাপার আছে তাই বলি। চুরিও অধর্ম, কিন্তু জীব হত্যা, ওরে বাপ রে! হাসালে পাগলু দাদা। জীব হত্যা যদি পাপ হবে, তবে পাঁঠা কাটলে, মাছ মারলে, মশা মারলে যা পাপ হয়, মানুষ মারলেও তার বেশি পাপ হওয়ার কথা নয়। পাগলু কাহিল মুখে একটু হেসে বলল, তোর বুদ্ধি খুব খুলছে রে জগা, বেশ বলেছিস, কিন্তু আমি ওসবের মধ্যে নেই। তোকে বলি তুইও থাকিস না। মশা মারলে ফাঁসি হয় না, কিন্তু মানুষ মারলে হয়, এটা তো মানিস? ফাঁসি হয় ধরা পড়লে, ধরা না পড়লে কিচ্ছু হয় না। ধরা পড়বি না কে বলতে পারে? ভেবে দেখতে হবে। লোকটাকে খুন করতে চায় কেন এই লোকটা? তাও তো খোলসা করে বলেনি। আন্দাজ করছি বুড়ো মানুষটা এর মামা বা কাকা গোছের কেউ হয়। সে মারা গেলে এই লোকটা সম্পত্তি পাবে। বটে, তা দেশে কি খুনির অভাব? টাকা ফেললেই কত লোক গিয়ে খুন করে আসবে। লোকটা তোকে এ কাজের জন্য বাঁচলো কেন? আমার মধ্যে নাকি মস্ত বড় হওয়ার মতো গুণ আছে, সেই দেখেই। তোর মাথা। তাহলে কি বলবো? বললে বিশ্বাস করবি? বলেই দেখো না। খুন যদি তুই করিসও, লোকটা তোকে ফাঁসিয়ে দেবে। একটি পয়সাও আর পাবি না। উল্টে ধরা পড়ে ফাঁসিতে যাবি। লোকটা তোকে বলির পাঁঠা করেছে। শুনে একটু ছাই বর্ণ হয়ে গেল জগা। বলল, তাই নাকি পাগলু দাদা? তাই তো মনে হচ্ছে। কিন্তু কাজটা যদি না করি তাহলে যে লোকটা পুলিশের কাছে যাবে, তার কাছে আমার সব অপকর্মের একটা ফর্দ আছে। তা থাক, তুই বরং পালা। পালাবো? কোথায় পালাবো? দুজনে যখন এরকম তর কথা হচ্ছে, কারোই কোনো দিকে খেয়াল নেই, তখন হঠাৎ পেছনের বাবলা ঝোপের আড়াল থেকে বেঁটে খাটো একটা লোক বেরিয়ে এসে বলল, ওহ, তোমাকে খুঁজে খুঁজে যে হয়রান হলাম হে জগা। লোকটার গায়ে সবুজ জামা। দুজনে হাঁ করে চেয়ে রইল। গোপীশ্বরকে দেখে অবাক হওয়ার কিচ্ছু ছিল না। হরিপুরে আজ হাটবার, আর হাটবারে কে না হাটে আসে। তবে জগা আর পাগলু একটু ঘাবড়ে গেছে। যদি গোপেশ্বর তাদের কথাবার্তা শুনে থাকে, খুন খারাপি নিয়ে কথাবার্তা তো ভালো নয়। গোপেশ্বরের মুখ দেখে তার মনের ভাব বুঝবার উপায় নেই। ভারী অমায়িক মুখে মিষ্টি একটু হাসি, মোলায়েম গলায় বলল, তা ভায়াদের যে মুখ বড় শুকনো দেখছি, এ তো ভালো কথা নয়। মায়াবদ্ধ জীব তো মনের ঘানিতে ঘুরবেই। বেঁচে থাকা মানে পাকে পাকে জড়িয়ে পড়া। তা কথাটা হচ্ছিল কি নিয়ে? জগার মুখে বাক্য সরল না। পাগলু গলা খাঁকারি দিয়ে বলল, এই দ্রব্যগুণ নিয়েই কথা হচ্ছিল আগে। দ্রব্যগুণ? বলো কি হে? দ্রব্যগুণ নিয়ে তো মাথা ঘামায় রামহরি কবিরাজ। পাগলু জিভ কেটে মাথা চুলকে বলল, আগে মুখ্য সূক্ষ্ম মানুষ, কি বলতে কি বলে ফেলি। দ্রব্যগুণ বলতে জিনিসপত্রের দামের কথাই হচ্ছিল আগে। কুমড়োর দাম কি চড়াটাই চড়েছে বলুন তো? মূলো বলুন, শাক পাতা বলুন, কোনটা গরিবের নাগালে আছে বলতে পারেন? তা বটে। তাহলে দ্রব্যগুণ নিয়েই কথা হচ্ছিল তোমাদের? জি আজ্ঞে। আমার বয়স হয়েছে, কানেও ভালো শুনি না। তবে যেন ঝোপের আড়াল থেকে মনে হলো কারা যেন খুন খারাপি নিয়ে কথা কইছে। পাগলু একগাল হেসে বলল, খুনই তো। খুন ছাড়া একে আর কি বলা যায়? এই জগা বলছিল, পাগলু দাদা, জিনিসপত্রের যা গলা কাটা দাম দেখছি, এতে গরিবেরা সব খুন হয়ে যাবে। বটে, তা ঠিক কথাই তো। আগে নির্যশ কথা। তা আপনি কিছু কইবেন? গোপেশ্বর মিষ্টি হাসিটি বজায় রেখেই বলল, সেই জন্যেই তো হাটময় খুঁজে বেড়াচ্ছি তোমাদের হে। এসো, এই গাছতলায় জুত করে বসি, কথা আছে। জগা খুবই ভয় পেয়েছে। বসতে গিয়ে সে দেখলো তার হাতে পায়ে
খিল ধরে কেমন শক্ত হয়ে গেছে, হাঁটু ভাঁজ হতে চাইছে না। সে বলল, আপনারা কথা বলুন, আমি একটা কচু দর করে এসেছি, দেখি গিয়ে সেটা আবার কেউ নিয়ে গেল নাকি। গোপেশ্বর মিষ্টি গলায় বলল, কচুর জন্য ভাবনা কি হে, আমার বাড়ির পেছনেই মেলা হয়েছে, দাম দিতে হবে না, অমনি দিয়ে দেবক্ষণ তোমাকে একটা। আর কথাটাও তোমার সঙ্গেই কি না? জগা বলল, আজ আমার সঙ্গে অনেকেরই কথা আছে দেখছি। গোপেশ্বর মাথা নেড়ে বলল, যা বলেছ, মানুষ নিজের গুণেই বড় হয় কিনা, আর বড় হওয়ার ওইটাই রাজ লক্ষণ, তখন সবাই তাকে খোঁজে। একটু আগেই তো দেখছিলাম যেন একজন লম্বা দশাসই চেহারার লোক খাল ধারে দাঁড়িয়ে তোমার কাঁধে হাত রেখে কথা কইছিল। জগার হাত পায়ের খিল খুলে গেল লহমায়। সে অবশ হয়ে ধপ করে বসে পড়ল মাটিতে, মুখে বলল, কই না তো, আমার চোখের দোষও হতে পারে, বয়স তো বড় কম হলো না হে। চোখ কানের আর দোষ কি? মনে হলো যেন মথুরাপুরের দিনুকেই দেখলুম, না হলেই মঙ্গল, কারণ দিনু তো খুব একটা ভালো লোক নয়। জগা কাহিল গলায় বলে, দিনু কে মশাই? গোপেশ্বর মাথা মৃদু মৃদু ডাইনে বাঁয়ে নেড়ে বলে, না না, ভুলই হয়েছে বলে ধরে নাও, দিনুর তো এখানে হাজির হওয়ার কথা নয়, তার নামে 14টা খুনের মামলা ঝুলছে, কয়েদ আছে আজ প্রায় 7 মাস, ফাঁসি তার হবেই, সে এখানে আসবে কি করে? জগা হাঁ হয়ে গেল। দিনু? দিনু মানে যদি দিনু হালদার হয়ে থাকে, তাহলে যে সর্বনাশ। মথুরাপুরের দিনুর নামে পুলিশ দারোগারও কম্প ওঠে। পাগলু একটু ক্ষীণ গলায় বলল, আর যদি ভুল না দেখে থাকেন, যদি লোকটা দিনুই হয়ে থাকে? গোপেশ্বর একটু গম্ভীর হয়ে বলল, তাহলে বড় ভয়ের কথা হে ভায়া, বড়ই ভয়ের কথা। দিনু যদি কাউকে ধরে তবে তার রক্ষে নেই, কিন্তু সে তো এখন হাজতে, চোখের ভুলই হবে। জগা কাঁচুমাচু হয়ে বলে, আমার কিন্তু দোষ নেই মশাই, আমি হাটে কচুর দর করছিলাম, এমন সময় ঘটোৎকচের মতো লোকটা এসে আমাকে ধরলো। আমি দিনু হালদারকে কোশমিন কালেও চিনি না। গোপেশ্বর জিভ দিয়ে একটা চুকচুক শব্দ করে বলল, আহা, দোষটা তোমাকে দিচ্ছে কে? হাতে হাজারো লোক আসে, কে ভালো কে মন্দ তা চেনা কি চারটিখানি কথা? তবে লোকটা তোমাকে বলছিল কি? মাথা নেড়ে জগা বলল, সে আমার ঠিক স্মরণ হচ্ছে না। তাহলে তো বড়ই দুঃখের কথা ভায়া, স্মরণ না হলে যে অনেক সময় ব্যাপার কঠিন হয়ে দাঁড়ায়। কুশল প্রশ্নই করছিল নাকি সন্ধ্যাটা? আগে তাও হতে পারে, খিদের চোটে তখন আমার মাথাটা ভালো কাজ করছিল নাকি না, কি সব যেন বলছিল। গলাটা যেন আরো মেজে ঘষে আরো মোলায়েম করে গোপেশ্বর বলল, কথাটা কি জানো, একটা কানাঘুষো যেন শুনছিলুম দুদিন আগে, কুসুমপুরে এক যজমান বাড়িতেই যেন শুনছিলুম, 5 জন বলা বলি করছে দিনু হালদার গরাদ ভেঙে পালিয়েছে। তখন কথাটা বিশ্বাস হয়নি। পাগলু বলল, আরো একটু খোলসা করে বলুন বাবাজি। গোপেশ্বর নিমিলিত নয়নে কিছুক্ষণ দুয়ের দিকে চেয়ে থেকে বলল, পাপে পৃথিবীটা একেবারে ভরা ভর্তি হয়ে গেল হে। আগে যা বলেছেন, পাপ ছাড়া আর আছেটাই বা কি? তা দিনু হালদারের বৃত্তান্তটা কি বাবাজি? যে মুখে হরি কথা কই, সেই মুখে এসব কথা কইতে বড় ঘেন্না হয়। আগে তা তো বটেই, তা তো বটেই। দিনুর 3 কুলে থাকার মধ্যে আছে এক মামা, দাসপুকুরে বাড়ি। এক সময় অবস্থা ভালোই ছিল, এখনো নেই নেই করে ধরো তো প্রায় লাখ 20 টাকার সোনা দানা আছে, ওয়ারিশ আছে মেলাই। হরিপদ দাসের নিজের ছেলেপুলে নেই, স্ত্রীও গত হয়েছে কয়েক বছর, মরলে সম্পত্তি পাওয়ার কথা তার ভাইপোদের, কিন্তু মুশকিল হলো হরিপদর অত সোনাদানা কোথায় আছে তার হদিশ কেউ জানে না। জগার চোখ দুটো একটু জুলজুল করে উঠল। সে তাড়াতাড়ি বলে উঠল, লুকিয়ে রেখেছে নাকি? চারদিকে চোর ডাকাতের যা উপদ্রব, না লুকিয়ে উপায় বা কি বলো? জগা বলল, তা বটে। গোপেশ্বর বলল, হরিপদ দাসের বিরাট বাড়ি, খুবই পুরনো। সেই বাড়ির একতলায় হরিপদ দাস একখানা মস্ত ঘরে থাকে।
লোকের বিশ্বাস ওই ঘরেই সোনা দানা সব আছে, কিন্তু হরিপদ কস্মিন কালেও সেই ঘরে কাউকে ঢুকতে দেয় না। নিজেও ঘরের বাইরে বড় একটা আসে না। তার 7টা 8টা শিকারী কুকুর আর গোটা 10 হুলো বেড়াল আছে। আর আছে বাহাদুর নামে একজন পুরনো বিশ্বাসী কাজের লোক। তারাই বাড়ি পাহারা দেয়। কাকপক্ষীও ঢুকতে পারে না। জগা ফস করে বলল, হরিপদ বাবুর বয়সটা কিরকম হলো বলতে পারেন? তা পারি, 94 পুরে 95 না। তবে বুড়ো বলে জরাজীর্ণ ভেবো না। হরিপদ দাস এখনো বেশ সক্ষম মানুষ। দাঁত পড়েনি, চুলও পাকেনি। শোনা যায় এখনো নাকি সকালে মুগুর ভাজেন। এসে খেলে 100 পেরোবেন। আর সেই জন্যই দিনু কিন্তু বড় উতলা হয়ে পড়েছে। পাগলু বলল, কারণটা কি? মামা মরলেও তার কোনো আশা নেই, কারণ আইনত সে সম্পত্তি পায় না। সে ফিকির করছে মামাকে যদি দুনিয়া থেকে সরাতে পারে, তাহলে সোনা দানা গাপ করা সহজ হয়। বলে রাখি ভাইয়ারা, দিনু বড় পাপী লোক। পাগলু বলে ওঠে, যে আজ্ঞে, সে আর বলতে। আর এ কথাটাও জেনে রাখো, হরিপদ দাসও বিশেষ ভালো লোক নয়। সুদখোর মানুষ, চিরকাল গরিবকে ঠকিয়ে টাকা করেছে। কত বিধবার সেই সম্বল যে ঠকিয়ে নিয়েছে তার লেখাজোখা নেই। দিনুর উপযুক্ত মামাই বটে, একেবারে শঠে শঠ্যাং। আমি বলি কি, দিনু যদি তার মামাকে মারতেই চায় তো মারুক, কিন্তু তোমরা ওর মধ্যে থেকো না। জগা বলে উঠল, আগে না, কখনোই না। শোনো বাপু, দিনুর বৃত্তান্ত বলতে আমার আশা নয়, আমার আরো কিছু কথা আছে। পাগলু বলে, কি কথা বাবাজি? এ কথা সুলোপানিকে নিয়ে। গোপেশ্বরের মুখে সুলোপানির নাম শুনে জগা আর পাগলু একটু মুখ তাকাতাকি করে নিল। তারপর পাগলু খুব অমায়িক গলায় বলল, আগে কথাটা কি? গোপেশ্বর ততোধিক অমায়িক গলায় বলল, আহা, পাগল মানুষটাকে যে কে গুম করে ফেললো, তোমরা জানো নাকি কিছু ভাইয়ারা? দুজনেই সমস্বরে বলে ওঠে, কিছু না, কিছু না। গোপেশ্বর মৃদু হেসে বলল, জ্ঞানের চেয়ে অজ্ঞানতাই কখনো সখনো ভালো বলে মনে হয়। যত না জানা যায় ততই বিপদের ভয় কম। কে আর ঝঞ্ঝাটে জড়াতে চায় বলো? দুজনেই বলল, ঠিক কথা। তবু জিজ্ঞেস করছি কেন বলো? তোমরা দুটি তো সব বাড়িতেই রাত বিরেতে হানা দাও। অনেক সময় আড়ি পেতে ভেতরকার গুহ্য কথাও শুনে ফেলো। অনেকের হাড়ির খবর তোমাদের একেবারে নখদর্পণে, তাই না? জগা লজ্জিত হয়ে ঘাড়টার চুলকে বলে, না না, কি যে বলেন, সামান্য মানুষ আমরা। গোপেশ্বর মাথা নেড়ে বলে, আহা, অত বিনয় করতে হবে না। তোমরা যে কাজের লোক তা আমি ভালোই জানি। জি আজ্ঞে। শোনো ভাইয়ারা, সুলোপানি হঠাৎ যেন গায়েব হয়ে গেল, সেই কথাটা আমার জানা দরকার। পাগলু মাথা নেড়ে বলে, আগে আমরা কাজটা করিনি। ছোটখাটো চুরি ছেঁচড়ামি করে থাকি বটে, কিন্তু গুম বা খুনটুন আমাদের লাইনের ব্যাপার নয়। কাজটা যে তোমরা করেছো এমন কথা আমি স্বপ্নেও ভাবিনি। বলছি কি, সুলোপানির ঘরে কখনো হানা টানা দিয়েছো? জগা বলল, আগে না, ওখানে গিয়ে হবেটা কি? সুলোপানি পাগল মানুষ, কুকুর বেড়াল নিয়ে থাকতো। তার বাড়িতে হানা দিয়ে হবে কোন লবডঙ্কা? তা বটে, কিন্তু সুলোপানি যে নির্যশ পাগল এ কথাটা আমার প্রত্যয় হয় না। আমার বরাবরই মনে হয়েছে সুলোপানি একজন সাজা পাগল। পাগলু অবাক হয়ে বলে, বটে? তাহলে তো আপনি আমাদের চেয়ে অনেক বেশি খবর রাখেন। খবর তুমিও বড় কম রাখো না। পাগলু একটু তেড়িয়া হয়ে বলে, তার মানে? মানে আমার চেয়েও তোমাদের আরো বেশি খবর রাখার কথা। তোমাদের দুজনেরই সুলোপানির বাড়িতে রীতিমতো যাতায়াত ছিল, আমার স্বচক্ষে দেখা।
অস্বীকার করে কোনো লাভ নেই। জগা আর পাগলু ফের একটু মুখ তাকাতাকি করে নেয়। তারপর পাগলু গলাটা একটু নামিয়ে বলে, সে ঠিক কথা। আমরা ভাবতুম সে মস্ত ম্যাজিশিয়ান, কোনো বিপদে কখনো কোনো কাজে লাগে কে জানে, তাই ম্যাজিক শিখতে কিছুদিন যেতুম বটে। সুলোপানে তোমাদের কি ম্যাজিক শেখাতো? জগা রেগে উঠে বলল, কিছু না মশাই, ও কিছু না। আমরা গেলেই সে অং বং করে কি সব বলতো, মুখ ভেঙাতো, অঙ্গভঙ্গি করতো, দু চারবার ঠ্যাঙা নিয়ে তাড়াও করেছে। বটে, এ তো খুব অন্যায় কথা। অন্যায় বলে অন্যায়, তাকে খুশি করবার জন্য ধার কর্জ করে বনমালীর তেলে ভাজা, আজগারের চপ, গোবিন্দপুরের দই কতবার ভেট নিয়ে গেছি, তা উনি সেসব বেশ জুৎসই করেই খেতেন। কিন্তু শেখানোর বেলায় লবডঙ্কা। কিন্তু বাপু, কথাটা হলো, সে যে ম্যাজিক জানে এ কথাটা তোমাদের বলল কে? জগা মাথা চুলকে বলল, অনেকেই বলা বলি করতো, ওরকম ধারা খ্যাপাটে মানুষেরা কিছু না কিছু গুপ্ত বিদ্যে জানেই মশাই। হাটে বাজারের লোকে বলা বলি করতো সুলোপানি নাকি রাত বিরেতে পাখির মতো আকাশে উড়ে বেড়ায়, তার বাড়িতে নাকি জিন পরি ভূত প্রেত নিত্যি আসা যাওয়া করে। তুমি নিজেকে কিছু দেখেছো? মাথা নেড়ে জগা বলে, না মশাই, আমাদের সে কিচ্ছু দেখাতো না, আমরা গেলেই পাগল সাজতো। আচ্ছা একটা কথা বলুন, রাত ৮টার সময় সুলোপানে যে অট্টহাসিটা হাসতো, সেটা কখনো শুনেছো? শুনবো না? রোজ শুনতুম, গা শুদ্ধ লোকও শুনতো। যে সময় সে হাসতো সেই সময় কখনো তার কাছে ছিলে? যে আজ্ঞে, কিরকম ভাবে হাসতো একটু বলবে? আজ্ঞে সে বড় বিদঘুটে হাসি, শুনে পিলে চমকে যেত। প্রথম দিন ওই হাসি শুনে তো আমরা মূর্ছা যাওয়ার জোগাড়। কেন হাসতো তা জানো? আগে না, কখনো জিজ্ঞেস করেছিলে? তা করেছিলুম। প্রথম দিন যখন সন্ধ্যের মুখে তার কাছে যাই, তখন খান কতক গরম গরম জিবে গজা নিয়ে গিয়েছিলুম। তা উনি জিবে গজা খেতে খেতে বিড়বিড় করে কি যেন বলছিলেন, চোখ দুটো আধ বোজা, একটু একটু দুলছেন বসে বসে। আমি হাত জোড় করে সামনেই বসে আছি। হঠাৎ যেন ভূমিকম্পের মতো কি একটা হয়ে গেল। বললে বিশ্বাস করবেন না, ঠিক যেন নাভি থেকে শব্দটা ওর গলায় উঠে এলো। এমন দমকা লহর তোলা হাসি জীবনে শুনিনি বাবা। ভিড়মি খেয়েছিলাম মনে আছে। তারপর চেতন হয়ে জিজ্ঞেস করলাম, বাবাজি, এটা কি হলো? তা উনি কি বললেন? বলা টলা ধার ধারতেন নাকি? শুধু একবার কটমট করে তাকালেন। কেন হাসতো তা ঠাহর করেছো কখনো? মাথা নেড়ে জগা বলল, আগে না। তোমরা কি জানো যে সুলোপানি একেবারে ঘড়ি ধরে ঠিক রাত ৮টার সময় হাসিটা হাসতো, কখনো এক চুল এদিক সেদিক হতো না। পাগলু বলল, আগে সেই রকমই তো শুনেছি, কিন্তু আমাদের তো আর ঘড়ি নেই যে মিলিয়ে দেখবো। গলাটা আরো এক পর্দা নামিয়ে গোপেশ্বর বলল, আরো একটা কথা ভায়ারা, সুলোপানির বাড়ি থেকে নাকি লাল নীল সবুজ ধোঁয়া বেরোতো, তোমরা দেখেছো নাকি? শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প হরিপুরের হরেক কাণ্ড। আজ ছিল দ্বিতীয় পর্ব। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি তৃতীয় পর্ব নিয়ে।